TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি আমরা বরাবরের মতো দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে যেটি নিয়ে কথা বলতে চাই সেটি সেই একই বিষয়, স্বপ্নের বাড়ি। আমেরিকাতে কিভাবে স্বপ্নের বাড়ি একটি কিনে আমি নিজের স্থায়ী আবাস গড়ে তুলতে পারি, তেমনি একটি বিষয়। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে তো খুব সহজে বাড়ি কেনা সহজ ব্যাপার নয়। সে কারণেই কোথায় কিনলে একটি স্বপ্নের বাড়ি আমার জন্য কাঙ্ক্ষিত একটু বাড়ি রূপে পরিগণিত হবে, সেটি নিয়ে আজকে কথা বলবো। যে নিউ ইয়র্কের বাফেলোর নায়াগ্রাতে সস্তায় বাড়ি কিনুন এবং আমেরিকায় একটি গর্বিত বাড়ির মালিক হন। এটি আমাদের প্রথম অংশের আলোচনার বিষয়। এবং দ্বিতীয় অংশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা তাদের জীবনকে, যাদের ক্যারিয়ারকে গড়ে তুলতে চান আইটি সেক্টরের উপরে, কিন্তু আইটির চাকরির বাজার তো বর্তমানে খুবই প্রতিযোগিতামূলক। সে কারণে এই প্রতিযোগিতা কাটিয়ে কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। যে আইটি চাকরির বাজারে অভিজ্ঞদের ভিড়ে নতুনদের টিকে থাকার লড়াই, ইন্টারভিউতে সফল হওয়ার উপায়, এটি নিয়ে একজন আইটি বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ সৈয়দুর রহমান লিটন, তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব, যেটা দ্বিতীয় অংশে। সুপ্রিয় দর্শক, উভয় অংশের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অনুষ্ঠানের প্রথম অংশে অংশ নিচ্ছেন আপনারা আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর জনাব রাকিব মাহমুদ, লাইসেন্সড ব্রোকার। জনাব রাকিব মাহমুদ, আপনাকে স্বাগত। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি TVN24 এর যেসব দর্শকরা দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং ভবিষ্যতে যারা আপনারা দেখবেন এই অনুষ্ঠানটাকে ইউটিউবের মাধ্যমে বা যেভাবেই সম্ভব, আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ যে সারা দিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আমাদের কাঙ্ক্ষিত একটি বিষয়, আমেরিকা একটি স্বপ্নের বাড়ি, সেটি ক্রয় করা কতটা কঠিন বা কতটা সহজ, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। কোথায় কিনলে কঠিন আর কোথায় কিনলে সহজ, সেক্ষেত্রে আমরা যেটা আজকের আলোচনায় আমরা বলেছি যে নিউ ইয়র্কের বাফেলো নায়াগ্রাতে সস্তায় নাকি বাড়ি কেনা যায়, সেটি নিয়ে এটি আপনার সাথে আলোচনা করার পূর্বে একটু এই বিষয়টি সব, অর্থাৎ এলাকা সম্পর্কে কিছুটা ভূমিকা আমি দিতে চাই দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেখানে স্বপ্ন আর বাস্তবের মাঝে থাকা দূরত্বটুকু আর ততটা দূরত্ব নয়। আমরা অনেকেই ভাবি আমেরিকায় নিজের একটি বাড়ি, সেটা কি এত সহজ? শহরগুলোতে যখন বাড়ির দাম আকাশ ছোঁয়া, তখন মনে হয় এই স্বপ্ন যেন কেবল ভাগ্যবানদের জন্যই। কিন্তু সত্যটা হলো, আমেরিকার উত্তর পূর্বের বরফে ঢাকা শান্ত সুন্দর শহর বাফেলো এবং মহাশক্তিশালী নায়াগ্রা ঝর্ণার আশেপাশের এলাকা আজ নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। হাজারো মধ্যবিত্ত পরিবার, নতুন অভিবাসী, এমনকি প্রথমবার বাড়ি কিনতে চাওয়া তরুণ তরুণীরা এখানে তুলনামূলক কম দামে খুঁজে পাচ্ছেন তাদের স্বপ্নের বাসস্থান। একদিকে উন্নত জীবনযাপন, ভালো স্কুল, নিরাপদ নেইবারহুড, পাবলিক ট্রান্সপোর্ট, অন্যদিকে বড় শহরের তুলনায় অনেক কম বাজেটে স্বাধীনভাবে থাকার সুযোগ। এই দুয়েরই মিলনস্থলই আজকের বাফেলো নায়াগ্রা অঞ্চল। গত কয়েক বছরে এখানে বদলেছে অর্থনীতি, উন্নত হয়েছে পরিকাঠামো, বাড়ছে চাকরি, আর এর মাঝে রিয়েল এস্টেট বাজার তৈরি করেছে এক অবিশ্বাস্য সুযোগ। কেউ পাচ্ছেন এখানে 80,000 থেকে 150,000-এর মধ্যে সিঙ্গেল ফ্যামিলি হাউস, কেউ পাচ্ছেন ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স, যার ভাড়া দিয়েই চলে যায় মর্টগেজ। অনেকে তো বাড়ি কিনেই হয়েছেন গর্বিত ল্যান্ডলর্ড। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি একাধারে লাইসেন্সড ব্রোকার, লাইসেন্স প্রপার্টি ম্যানেজার এবং অ্যাডভেস্টস ইন্সপেক্টর, যাকে একটু আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তিনি দীর্ঘদিন ধরে বাফেলো নায়াগ্রা ফলসের হাউজিং বাজারে কাজ করছেন। তিনি জানেন ক্রেতাদের স্বপ্ন, সংগ্রাম আর বাস্তবতা কি। তার কাছ থেকে আজ আমরা জানব বাফেলো নায়াগ্রার কোন কোন এলাকায় বাড়ি সস্তা,
কেমন নেইবারহুড, কোন ঘর কার জন্য উপযুক্ত, এবং কিভাবে একজন নতুন ইমিগ্র্যান্ট বা মধ্যবিত্ত পরিবারও পারেন অতি সহজেই একটি সুন্দর নিজের বাড়ির মালিক হতে। কারণ বাড়ি শুধু একটি নির্মাণ নয়, একটি স্থায়িত্ব, নিরাপত্তা আর ভবিষ্যতের প্রতি একটু বিনিয়োগ। এবং সেই ভবিষ্যৎ আজই শুরু হতে পারে বাফেলো নায়াগ্রার পাশে আপনার নিজের একটি ঘর থেকে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনার বাফেলোর নায়াগ্রাতে সস্তায় বাড়ি কিনে আপনিও হতে পারেন স্বপ্নের আমেরিকায় একটি গর্বিত বাড়ির মালিক। জনাব রাকিব মাহমুদ, আমি এই দুটি এলাকা সম্পর্কে একটু ভূমিকা দিয়েছি, সেখানে কি পরিস্থিতি হতে পারে। আপনি যেহেতু এখানকার একজন রিয়েলটর ব্রোকার, আপনি দীর্ঘদিন ধরে এটার সঙ্গে জড়িত আছেন, এই ব্যবসার সঙ্গে। তো আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইবো, কারণ নিউ ইয়র্ক সিটিতে বা শহরে তো বাড়ি কেনা খুব সহজ ব্যাপার নয়, $1,000,000 নিচে কোনো বাড়ি নেই। আপনার কাছে জানতে চাইবো, একটু সস্তায় অথচ বাড়ি কিনতে যে বর্তমানে বাফেলো বা নায়াগ্রা ফলসের এলাকার বাজার পরিস্থিতি সম্পর্কে কেমন সেটা জানতে চাইবে, এবং বর্তমান নায়াগ্রা ফলসের গড় হাউস ভ্যালু যেটুকুন আমি দেখেছি যে $166,960, এটা অনেকের কাছে বেশ সস্তা শোনায়, কিন্তু বাস্তবতার ভিত্তিতে এটা কতটা অ্যাট্রাকটিভ বাজেট, অন্তত যারা বাড়ি ক্রয় করবেন তাদের জন্যে। এই দামে বাড়ি কেনার ঝুঁকি আছে কিনা, রিনোভেশন বা মেনটেন্সের জন্য কেমন খরচ হতে পারে, জনাব রাকিব মাহমুদ? রানা ভাই, আমার মূল বক্তব্য শুরু করবার আগে আমি আপনাকে একটা প্রশংসা করতে চাই। কারণ হচ্ছে গিয়ে আপনি এত চমৎকার করে কথা বলেন, এবং আমি আপনার কথা থেকেই বুঝতে পারছি আপনি যথেষ্ট পরিমাণে এই ব্যাপার নিয়ে পড়ালেখা করেছেন। এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকে আপনার প্রশ্নের মাধ্যমে, এবং আমি যতটুকু জানি আমরা দুইজন মিলেই হয়তো সবাইকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব, যেন তাদের একটা আমরা একটা বাড়ি কিনতে পারি। বাড়ি কেনা সম্ভব কি সম্ভব না। তো আপনি যে নাম্বারটা বলেছেন 1,66,960, নাম্বারটা পারফেক্ট একটা নাম্বার। কেন বলছি, আপনার নর্মালি আমরা নায়াগ্রা ফলসে যে বাড়ি কেনাবেচা করি তার মধ্যে আপনার ছোট বাড়ি আছে, মাল্টি ইউনিটের বাড়ি আছে, সিঙ্গেল বাড়ি আছে, 2-3 ইউনিটের বাড়ি আছে, 5-6 ইউনিটের বাড়ি আছে। তো অ্যাভারেজে আমি দেখেছি যে 1,40,000 থেকে 1,80,000 এর মধ্যে ভালো কোয়ালিটির বাড়ি পাওয়া যায়। সো 1,66,000 যদি ডলার যদি কারো বাজেট থাকে, আমি বলবো যে তারা এই বাজেটের মধ্যে এমন একটা বাড়ি কিনতে পারবে যে বাড়িতে হয়তো তেমন কোনো কাজ থাকবে না। বাট আমি এটাও বলবো যে এখানে কিন্তু সস্তাতে ভাঙাচোরা বাড়িও পাওয়া যায়, হয়তো 60-65,000 $70,000 পাওয়া যায় বাড়ি। বাট আপনারা যদি নিউ ইয়র্ক সিটি থেকে এখানে এসে ইনভেস্ট করতে চান, কিংবা প্রথমবারের মতো বাড়ি কিনতে চান, সেক্ষেত্রে যেহেতু আপনাদের এক্সপেরিয়েন্স নেই বাড়িটাকে ঠিক করার ক্ষেত্রে, আমি কিন্তু শুধু রিয়েলটার না, আমি পাশাপাশি একজন জেনারেল কন্ট্রাক্টর। আমি লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর বাফেলোর, নায়াগ্রা ফলস এবং ডিপিও বেশ কয়েকটা শহরেরই আমি জেনারেল কন্ট্রাক্টর। তো আমি বলবো যে এখানে অনেক নীতিকিটি ব্যাপার আছে, ছোট ছোট জিনিস আছে। যেমন আপনার যদি ফাউন্ডেশনের সমস্যা থাকে, সেখানে অনেকগুলি টাকা খরচ হয়ে যাবে গিয়ে। যদি আপনার রুফের সমস্যা থাকে, সেই রুফটা যদি এক লেয়ারের থাকে তাহলে হাফ খরচ। যদি সেটাকে টিয়ার অফ করে নতুন করে রুফ করতে হয় তাহলে হচ্ছে ডাবল খরচ। এবং ডাম্পস্টারের খরচ থেকে শুরু করে অনেক কিছু আবার অ্যাডিশনালি যোগ হয়। আপনার যদি বাসার মধ্যে ইন্টেরিয়র প্লাম্বিং এর সমস্যা থাকে, যার কারণে ড্যামেজ হয়েছে, তো আমি বলবো যে আপনারা যখন বাইরে থেকে এসে বাড়ি কিনবেন, তখন 1,60,000 থেকে 1,70,000 যদি আপনাদের বাজেট থাকে, তাহলে নায়াগ্রা ফলসে আপনারা অবশ্যই ভালো একটা বাড়ি কিনতে পারবেন। এবং আমি মনে করি যে নিউ ইয়র্ক সিটির সাথে কম্পেয়ার করলে অবশ্যই এটা একটা বিরাট অপরচুনিটি। এবং ইন টার্মস অফ রিটার্ন আমরা যদি বলি যে আপনি মাল্টি ইউনিটেড 2 বেডরুম ওয়ালা, যদি উপরে 2 বেডরুম নিচে 2 বেডরুম এরকম একটা বাড়ি কিনেন, যেটা ব্রিকের বাড়ি, 1,65,000 থেকে 1,70,000, এবং সেখানে যদি আপনি 1,000, 2,000 ডলার ভাড়া পান, তাহলে তো এটা অবশ্যই একটা ভালো ইনভেস্টমেন্ট, তাই না? আমার মনে হয় আমি ব্যাপারটা বুঝাতে হ্যাঁ, পেরেছি। নিশ্চয়ই। তার মানে আপনার কথা অনুসারে যেটা বুঝতে পারছি যে যে বাড়িটা কিনতে গেলে আমাদের নিউ ইয়র্ক সিটিতে হয়তো $1,000,000 লাগবে, সেটা আমরা নায়াগ্রা ফলসে খুব সুন্দর পরিবেশে, এবং সেই পানির কলকলতান, কি সুন্দর একটা পরিবেশ, সেখানে একটি বাড়ির মালিক যদি হতে পারি এবং খুব কম দামে 1,66,000 বা
1,80,000 যেটাই হোক না কেন 2,200,000 কমের মধ্যে সুন্দর একটি বাড়ি কিনতে পারে। আমরা একটু নায়াগ্রা ফলস থেকে একটু নায়াগ্রা কাউন্টিতে যেতে চাই। তো নায়াগ্রা কাউন্টিতে গড় বাড়ির দাম 244,000-এর মতো, কিন্তু নায়াগ্রা ফলস শহরের গড় বাড়ির দাম এর থেকে কম, যেটা আমি বললাম। এই পার্থক্য থেকে কি বোঝা যায় যে বিশেষ করে শহর বনাম কাউন্টি, এই ভিউয়ের দৃষ্টিকোণ থেকে আপনার কাছে একটু জানতে চাইব যে কোন ক্রেতার জন্য শহরাংশে থাকা বেশি উপকারী হতে পারে এবং কেন? দারুণ একটা প্রশ্ন করেছেন, কারণ অনেকেরই হয়তো এই ব্যাপারে ততটা আইডিয়া নেই। আমরা যদি ঢাকা শহরের কথা বলি, আমরা যেহেতু বাঙালিরা অনেকেই আছি, তো ঢাকা শহরে তো ঢাকা শহর একটা অনেক বড় শহর, বাট সেখানে তো গুলশান একটা অংশ, উত্তরা একটা অংশ, মোহাম্মদপুর একটা অংশ। তো বিভিন্ন এলাকায় আপনার তো অবশ্যই বাড়ির দামের একটা তফাৎ থাকে, তাই না? তো সেরকম কাউন্টি হচ্ছে কি অনেক বড় একটা অংশ, এবং কাউন্টির আন্ডারে আমার ধারণা খুব সম্ভবত প্রায় 17টার মতো সিটি আছে। তো আমি যদি হিসাব করি, কাউন্টির ক্ষেত্রে অবশ্যই বাজেট একটু বেশি। তার কারণ হচ্ছে গিয়ে যেমন ধরেন লুইসটাউন। লুইসটাউন খুব চমৎকার একটা জায়গা। ইয়াংস্টাউন, আম আপনার লকপোর্ট, লকপোর্ট হচ্ছে কি মিডিয়াম ক্যাটেগরির। উইলসন হাই রেঞ্জ ক্যাটেগরির। আপনার একেবারে লেকের পাশে বাড়িগুলি। অলকট লেকের পাশে, বাট কিছুটা দূরে নিউফেন, এইসব এরকম বেশ কিছু শহর মিলিয়ে হচ্ছে গিয়ে নায়াগ্রা কাউন্টি। আর নায়াগ্রা সিটি হচ্ছে কি তারই একটা ছোট অংশ। তো যখন কাউন্টির কথা বলবো, তখন এই এক্সপেন্সিভ জায়গাগুলিতে যেখানে $1.5 মিলিয়ন, $1 মিলিয়ন, $1.2 মিলিয়ন বাড়িও আছে, এবং অসম্ভব সুন্দর সেই বাড়িগুলি। তো ওই বাড়িগুলি এবং কম বাড়ির দাম সবকিছু মিলেই তো আমরা অ্যাভারেজ করে হয়তো একটু বেশি হয়। তো আপনারা, আমার মনে হয় যে ওইভাবে কনফিউজ না হয়ে আমরা মনে করি গিয়ে যে আপনার বাজেটটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ আপনার বাজেটের উপর বেস করেই আমরা রিয়েলটাররা সবসময় চেষ্টা করি যে আপনার বাজেট এবং আপনার রিকোয়ারমেন্ট কি, আপনি কি চান, আপনার বাচ্চারা ছোট না বড়, আপনার বাচ্চা কি ইউনিভার্সিটির কাছাকাছি পড়ার দরকার আছে, না আপনার নিজে পাশাপাশি কোনো একটা ব্যবসাও খুলবেন, সেই ব্যবসার কাছাকাছি আপনার থাকার দরকার আছে, সেই ব্যবসাটি কি একই বাসার নিচে আপনি ব্যবসা করবেন, ধরেন পিজা একটা মিক্স কমার্স, মিক্স একটা প্রপার্টি আমরা কিনলাম, যার নিচে হচ্ছে কি কমার্শিয়াল, উপরে রেসিডেন্সিয়াল, নিচে আপনি ব্যবসা করছেন, উপরে আপনি থাকছেন, এরকম অনেক ধরনের ফ্যাক্টর থাকে। তো অবশ্যই আমি বলবো যে এই ফ্যাক্টরগুলি আমরা যোগ করে আমরা রিয়েলটার অলওয়েজ চেষ্টা করি যে কত কম খরচে কত ভালো একটা প্রপার্টি আমরা বের করতে পারি, যেন এটা আপনাকে উপকার দেয় লং টার্মে এবং শর্ট টার্মে, আপনার জন্য কাজে লাগে। তো আমি মনে করি যে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নায়াগ্রা কাউন্টির ক্ষেত্রে অনেক ভালো ভালো, ধরেন আপনি যদি নিজে পার্সোনালি থাকতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে নায়াগ্রা টাউনে থাকা উচিত। নায়াগ্রা সিটি এবং টাউন কিন্তু এক জিনিস না, দুটো আলাদা। সেই জায়গাগুলিতে অনেক সুন্দর সুন্দর রেঞ্জ হাউস আছে, স্কুলগুলিও কাছে। লুইসটনে যদি যান, সেখানে স্কুলের কন্ডিশন অনেক ভালো, রেটিং অনেক ভালো। ইয়াংস্টাউন ওটা একেবারে অন্টারিও লেক আর নায়াগ্রা রিভারের একেবারে কর্নারটা, অনেক সুন্দর একটা জায়গা। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন তাকাবেন নদীর দিকে, আপনার মনটা জুড়িয়ে যাবে। তো আহ, জায়গাগুলি অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, লোকেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আবার আপনার বাজেটও তো অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি কি 1.5 মিলিয়নের মধ্যে বাড়ি কিনতে যাচ্ছেন, নাকি আপনি 80,000 to 100,000 এর মধ্যে বাড়ি কিনতে চাচ্ছেন? সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আই বিলিভ। যেটা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে যত চিনি তত মিষ্টি, বা যত গুড় তত মিষ্টি। যে নিউ ইয়র্ক সিটিতেই একটা বাড়ি, যেখানে যদি এই 1.5 মিলিয়ন বা 2 মিলিয়ন বাড়ি হলে আমরা একটা রাজকীয় প্রাসাদ মনে করি, যদি বাফেলের মতো জায়গায় 1.2 বা 1.5 মিলিয়নের বাড়ি হয়, তাহলে সেটা কি? সেটা এমনিতেই বোঝা যায় যে সেটা আসলে কত সুন্দর রানা একটা ভাই, জায়গা। আমি এতটুকু বলতে পারি যে 1.5 মিলিয়নের যে বাড়িটা আপনি এখানে পাবেন, সেই বাড়িটা নিউ ইয়র্ক সিটিতে কম করে হলো 4.5 থেকে $5 মিলিয়ন বাড়ি হবে, তা কোনো তো ডাউট নাই। অবশ্যই, সেটা হতেই হবে। তো আমরা তো নায়াগ্রা ফলস, নায়াগ্রা কাউন্টির কথা বললাম, আমরা একটু এই বাফেলোর যে ধরেন লিটল ইটালি, সাউথ এন্ড, এই বিষয়ে একটু আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। যদিও আপনি অনেকগুলো এলাকার কথা বলেছেন, তো নায়াগ্রা ফলসের এই নেইবারহুডগুলোর মধ্যে যেটা লিটল ইটালি এবং সাউথ এন্ড, বেশ সাশ্রয়ী একটা এলাকা। এই দুটো এলাকায় কেন দাম এত তুলনামূলক কম?
পাশাপাশি যদি এই এলাকায় ক্রেতাদের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জগুলো কি আছে, যেহেতু কম সেহেতু চ্যালেঞ্জগুলো কি রয়েছে, বিশেষ করে সেফটি, অবকাঠামো, স্কুল, যানবাহন ইত্যাদি? আমি আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি। আমি 2021-এ যখন নায়াগ্রা সিটিতে আসতাম, তখন দেখতাম গিয়ে যে রাস্তার পাশে বিভিন্ন প্যাকেট পড়ে আছে, গিয়ে খুব একটা পরিষ্কার না, সাইড ভাঙা, গাছপালা ঠিকমতো কাটা হয় না, গ্রাস কাটা হয় না। লাস্ট ১-১.৫ বছর আগ থেকে এত ম্যাসিভ পরিবর্তন শুরু হয়েছে গিয়ে নায়াগ্রা সিটিতে, যে আপনি এখন অবাক হয়ে যাবেন যে কোনো ক্ষেত্রে আপনার মনে হবে যে বাফেলোর থেকেও বোধহয় নায়াগ্রা ফলস এলাকাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিষ্কার। রাস্তার মধ্যে মার্ক করা আছে গিয়ে, ইটস রিয়েলি বিউটিফুল। তো এই যে পরিবর্তনটা কেন হচ্ছে এবং কারা করছে? কেন হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে আমেরিকান গভর্নমেন্ট বা নিউ ইয়র্ক সিস্টেম গভর্নেন্স যারা আছেন তারা চিন্তা করছে যে নায়াগ্রা ফলস যেভাবে পিছিয়ে ছিল সেখান থেকে তাকে এগিয়ে নিয়ে আসা দরকার। এবং আপনারা জানেন যে $10 মিলিয়ন একটা অবজারভেশন টাওয়ার তৈরি হবে, কারণ আমাদের ক্যানাডিয়ান সাইডে যদি আমরা তাকাই সেখানে কিন্তু খুব সুন্দর একটা অবজারভেশন টাওয়ার আছে, বাট আমাদের আমেরিকান সাইডে নেই। সাইটে তো নাই। সেরকম একটা জিনিস তৈরি হবে। তো একটা জিনিস শুধু তৈরি হয় তো না, হওয়ার পাশাপাশি আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, বোধহয় একটু আপনার নেটওয়ার্কে বোধহয় সমস্যা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা একজন দর্শকও টেলিফোনে আছেন। রাকিব মাহমুদ, আপনাকে আবার পেয়েছি, একটু সমস্যা হয়েছিল বোধহয় আপনার। তো আপনার যে কথাটা, জি জি তো আমি বলবো যে এই যে পরিবর্তনগুলি কেন হচ্ছে, কারণ সিটি চিন্তা করছে যে এই নায়াগ্রা সিটিকে ডেভেলপ করা উচিত। তো তারা একটা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। তারা বলেছে যে ১ নাম্বার রোড থেকে ১৮ নাম্বার রোড পর্যন্ত, স্ট্রিট পর্যন্ত এটাকে এয়ারবেনবি জোনে পরিবর্তন করা। তো এয়ারবেনবি জোনে যখনই তারা এটাকে ডিক্লেয়ার করেছে, সাথে সাথে বিভিন্ন ইনভেস্টররা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে বাড়ি কেনা শুরু করেছে, এবং শুধু বাড়ি যখন কিনছে তারা তাই না, পাশাপাশি তারা একজন লাইসেন্স প্রপার্টি ম্যানেজমেন্ট মাধ্যমে কিংবা তারা নিজেরা এসেই দেখা যাচ্ছে সেই বাড়িগুলিকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। সো ১ থেকে ১৮ নম্বর স্ট্রিট পর্যন্ত হচ্ছে গিয়ে এয়ারবেনবি জোন। আপনি যে জায়গাটার কথা বলেছেন লিটল ইটালি এবং সাউথ এন্ড, আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি যে অনেক বেশি ওয়ার্ক করেছেন এই ব্যাপারে জানার জন্য। ট্রু যে এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে কি আপনার ১৮-১৯ থেকে শুরু করে ধরেন ৩০ থেকে ৩৫ স্ট্রিট পর্যন্ত এই মাঝামাঝি জায়গাটা, এবং মাঝামাঝি আপনার ২ টা মেজর স্ট্রিট আছে, যেটা হচ্ছে গিয়ে নায়াগ্রা ফলস বুলেভার্ড, পাইন এভিনিউ। এর ২ পাশে হচ্ছে গিয়ে আপনার লিটল ইটালি, আর নায়াগ্রা ফলস বুলেভার্ড এবং বাফেলো এভিনিউ এর মাঝখানে হচ্ছে গিয়ে আপনার সাউথ এন্ড। তো এই ২ টা অংশের যে বাড়িগুলি আছে, বাড়িগুলি কিছুটা পুরনো, এবং এখানে দেখা যায় যে ভাড়াটিয়ারা মিডিয়াম ইনকামের, অথবা তারা হয়তো ছোট ছোট কাজ করে। তো যেই কারণে দেখা যায় যে এখানের ডিমান্ডটা কিছুটা কম। আপনি যদি ৬০, ৭০, ৮০ এই স্ট্রিটগুলিতে যান, সেখানে বাড়িগুলি কিন্তু কম্পারেটিভলি বেটার। সেখানে যারা বাড়ি কেনে তারা নিজেরা থাকে। তো এয়ারবিএনবি জোনের পরে নেক্সট যে জোনটা আসতেছে সেই জোনের মধ্যে হচ্ছে কি আপনি ভাড়াটিয়া রাখছেন। তো ভাড়াটিয়ারা তো অতটা মেইনটেইন করে না বাড়িঘর। তো সেই কারণে একটু সেভি ওই অংশটা। বাট আমি বলবো গিয়ে যে গ্র্যাজুয়ালি নায়াগ্রা সিটি একটার পর একটা বাড়ি ধরছে। আজকে আমি যেহেতু লিড সার্টিফাইড, তো আজকে নায়াগ্রা কাউন্টি হেলথের এক ৪ জন ইন্সপেক্টরের সাথে আমরা একটা বাড়িতে ইন্সপেকশন করেছি, এবং আমরা চেষ্টা করেছি যে কি কি সমস্যাগুলি আছে সেগুলি বের করার জন্য। তো এই পার্টিকুলার রিজনগুলির জন্য ওই অংশটায় বাড়ির দাম এখনো কিছুটা কম, অনেক কম আমার আছে। অনেক কম, বাট আমার ধারণা মেবি অ্যানাদার 1.5 ইয়ার্স ইট উইল চেঞ্জ। আপনি হয়তো বাড়ি অনেক খুঁজেই অনেক পাবেন না। ধন্যবাদ আপনার এই চমৎকার ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আমাদের হাতে সময় কম, বেশ কয়েকজন দর্শক টেলিফোনে আছে, একটু ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার একটা প্রশ্ন ছিল। জি আমি একটা বাড়ি কন্ট্রাক্ট করছি জুলাই 25 তারিখে। জি তো বাড়িটা প্রথমে বলছে ওরা টাইটেলের প্রবলেম ছিল, ভাইলেশন ছিল, ওগুলো ক্লিয়ার হইলে আমাদেরকে ক্লোজিং ডেট দিবে।
জি আমরা কন্ট্রাক্ট সময় বলছি ব্যাক এন্ড হাউস ডেলিভারি দিতে হবে, জি বাট ওরা আজকে ক্লোজিং ডেট ছিল, ওরা বলছে যে ক্লোজিং এর পরও মালিক থাকবে। এখন আমরা এখন ডিসিশন দিচ্ছি যে আমরা ক্লোজিং টেবিলে আমরা সাবি বুঝি নিব ব্যাক এন্ড হাউস, বাট মালিক মানতেছে না, মালিক স্টিল বলতেছে ও ক্লোজিং এর পরে থাকবো। এখন এই সপ্তাহে আমরা ক্লোজিং এ যাইতে রাজি হয় নাই, এখন ওরা আর ক্লোজিং ডেট দিতেছে না, আমাদের সাথে কোনো যোগাযোগ করতেছে না, ইভেন আমাদের লয়ারের সাথে কোনো যোগাযোগ করতেছে না। এখন আপনার করণীয় কি? আমাদের কি আমরা $10,000 দিয়ে কন্ট্রাক্ট করছি, আমরা কি আমাদের কন্ট্রাক্ট মানিতে কিভাবে ফিরে পাবো? আমরা বাড়িতে যদি না নিতে পারি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব রাকিব মাহমুদ। উনি চমৎকার একটা প্রশ্ন করেছে এবং এরকম ঘটনা হরহামেশা যে হয় তা না, খুব কম হয়, মাঝে মাঝে হয়। এরকম দুষ্ট প্রকৃতির কিছু মানুষ থাকে যারা হয়তো এরকম সমস্যা তৈরি করে। তো আমি বলবো গিয়ে যে আপুকে আমি জিজ্ঞেস করবো যে আপনি কি কোনো রিয়েলটারের মাধ্যমে কি আপনি গিয়েছেন বাড়িটা কেনার জন্য? লাইনটা কেটে গেছে বোধহয়। আচ্ছা, তো রিয়েলটারের মাধ্যমে যদি তা আপনি কি কোনো রিয়েলটারের মাধ্যমে কিনেছেন? আমাদের কোনো ব্রোকার নাই, বাট সেলারের ব্রোকারের সাথে আমরা জিলোর মাধ্যমে বাড়িতে ইয়ে করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সেই ক্ষেত্রে আপনাদের দুইজনের সেলার এবং বায়ার সাইডে দুইজন অ্যাটর্নি থাকার কথা। হয়তো একজন আপনার এজেন্ট থাকতে পারে ডুয়েল এজেন্ট হিসেবে, বাট ব্রোকারও এবং একজন থাকতে পারে, বাট আপনাদের অবশ্যই অবশ্যই দুইজন অ্যাটর্নি থাকতে হবে। তো আপনার সাইডে যদি দুইজন অ্যাটর্নি না থাকে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আরেকজন একজন অ্যাটর্নিকে আমাদের এক্সেলেন্ট। তো অ্যাটর্নিকে বলবেন যে তাদেরকে একটা চিঠি দেওয়া যেতে পারে গিয়ে, যে চিঠির মাধ্যমে একটা পার্টিকুলার টাইম ফ্রেম দিতে হয় গিয়ে, কারণ আপনাদের কন্ট্রাক্ট অফ সেলের মধ্যে যদি লেখা থাকে যে আপনারা ভ্যাকেন্ট বাড়ি নেবেন এবং কন্ট্রাক্ট অফ সেলের মধ্যে যদি লেখা থাকে যে ভায়োলেশন রিমুভ করে দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটা রেসপন্সিবিলিটি হচ্ছে সেলারের টু ডু দ্যাট থিং। তো আমি আপনার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারছি মোস্ট লাইকলি সেলার একটু সংক্ষেপে উত্তর দেবেন, আরেকজন দর্শক আছে এবং সময়ও নেই। সেলার হয়তো নতুন কোনো বাড়িতে যাবার তার কোনো প্ল্যান নাই, অথবা সে ভায়োলেশন গুলো এখনো রিমুভ করতে পারেনি। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে গিয়ে যে যদি কোনো কারণে সে ভায়োলেশন রিমুভ না করতে পারে, আপনি চাইলে আপনার অ্যাটর্নির মাধ্যমে আপনি একটা কম্পেনসেশন মানি চেতে পারেন গিয়ে, যে আপনার এই ভায়োলেশন গুলি রিমুভ করবার জন্য $20,000 প্রয়োজন হতে পারে। সো সেই টাকাটা কেটে যাবে গিয়ে। অথবা যদি আপনি এই কন্ট্রাক্ট থেকে বের হয়ে যেতে চান, যেহেতু সে টাইম ফ্রেম মেনটেন করেনি, অবশ্যই আপনি সেইখান থেকে বের হয়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে সে বাধ্য আপনার সে টাকাকে ফেরত দেওয়ার জন্য, যদি আপনাদের লিখিতভাবে সবকিছু থাকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। লাইনটা কেটে গেছে। জনাব রাকিব মাহমুদ, আমাদের হাতে সময় নেই, আপনার অংশে যেটুকু সময় ছিল তার থেকে বেশি আমরা গেছি। আমাদের দ্বিতীয় আলোচনায় আমরা যাব। রাকিব মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার আপনি বেশ কিছু তথ্য দিয়েছেন, যদিও আরও অনেক তথ্য আমাদের হাতে রয়েছিল, জানার ছিল, সেগুলো আমরা পরে আরেকদিন আপনাকে সংযুক্ত করে জানতে চাইব। আজকে আপনার এই চমৎকার আলোচনার জন্য সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার নাম্বার তো অলরেডি অনেকের কাছে আছে, 7162370071। যদি কারো কোনো ধরনের এই ধরনের প্রসঙ্গে তাদের কোনো ধরনের জানার কিছু থাকে আমাকে প্রশ্ন করবেন বা আমাকে টেক্সট করবেন, অবশ্যই আমি আপনাদের প্রশ্নের জবাব দিব, যেন আপনারা কোনো ধরনের সমস্যায় না পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। টিভেন24কে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার প্রথম অংশ শেষ করলাম। দ্বিতীয় অংশে আমরা যাব নতুন একটি বিষয়, আইটি চাকরির বাজারে অভিজ্ঞদের ভিড়ে নতুনদের টিকে থাকার লড়াই, ইন্টারভিউতে সফল হওয়ার উপায়। এই বিষয়টিও গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আমরা আলোচনা করব একটি বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব আইটি চাকরির বাজারে অভিজ্ঞদের ভিড়ে নতুনদের টিকে থাকার লড়াই, ইন্টারভিউতে সফল হওয়ার উপায়। এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় মুখ এবং প্রিয় আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ সাইদুর রহমান লিটন, সার্টিফাইড সেলসফোর্স অ্যাডমিন, ডেভেলপার অ্যান্ড এআই স্পেশালিস্ট। জনাব মোহাম্মদ সাইদুর রহমান লিটন, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকদিন পরে কথা হইতেছে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে আমি জানি আপনি অনেক ব্যস্ত ছিলেন, সেটা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, কারণ আমাদের ইয়াং জেনারেশন সহ আমরা অনেকেই আইটি সেক্টরে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, কিন্তু আইটির বাজারে প্রচণ্ড অস্থিরতা একটা বিরাজ করছে বলা যেতে পারে। লড়াই চলছে, তার সাথে নতুনের সাথে পুরনদের আবার একটা আরও যুদ্ধটা এগিয়ে যাচ্ছে, আরও কঠিন হয়ে যাচ্ছে। তো বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটু আপনার সাথে শেয়ার করি যে, সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এমন কিছু বাস্তবতার কথা বলবো যা এই মুহূর্তে বিশ্বের লক্ষ লক্ষ নতুন গ্র্যাজুয়েট, নতুন আইটি পেশাজীবীকে প্রতিদিন ভাবিয়ে তুলছে। যেখানে আগে একটি জুনিয়র ডেভেলপার পজিশনের জন্য আবেদন করতে হয়তো 30 থেকে 40 জন, এখন সেখানে সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছেন 200 থেকে 300 জন, আর তাদের বেশিরভাগই বহু বছরের অভিজ্ঞতা নিয়ে। হ্যাঁ, আজকের আইটি জব মার্কেট বিশেষ করে উত্তর আমেরিকা, কানাডা, ইউরোপ এবং এমনকি দক্ষিণ এশিয়াতেও নতুনদের জন্য হয়ে উঠেছে কঠিন এক প্রতিযোগিতার ময়দান। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি, এআই এর প্রভাব, অটোমেশন, রিমোট চাকরির বিশ্বব্যাপী প্রতিযোগিতা, সব মিলিয়ে জুনিয়র বা নতুনদের জন্য ইন্টারভিউতে নিজের জায়গা করে নেওয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কঠিন। হ্যাঁ, কঠিনই বটে, কিন্তু অসম্ভব নয়, বরং এটি নতুন বাস্তবতা, নতুন কৌশলের, নতুন দক্ষতার, নতুন মানসিকতার দাবি রাখে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা খুঁজব সেই বাস্তবতা যেখানে নতুনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি, অভিজ্ঞদের ভিড়ে ইন্টারভিউতে কিভাবে দেখাবেন আপনার বাস্তব দক্ষতা, এমনকি অভিজ্ঞতা কম হলেও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান বাজারে নিয়োগদাতারা নতুনদের কাছ থেকে আসলে কি দেখতে চান। কারণ বাস্তবতা হলো, যে কেউ কোড শিখে প্রোগ্রামার হতে পারে, কিন্তু সমস্যা সমাধানের ক্ষমতা, শেখার দক্ষতা, টিমওয়ার্ক এবং নিজেকে প্রমাণ করার সেই আত্মবিশ্বাস, এগুলোই একজন নতুন প্রার্থীকে সফল করে তোলে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছেন এমন একজন আইটি বিশেষজ্ঞ, যিনি একাধারে একজন সার্টিফাইড সেলসফোর্স অ্যাডমিন, ডেভেলপার এবং এআই স্পেশালিস্ট। তার কাছ থেকে আমরা জানব ঠিক সেই বিষয়গুলো যা আপনাদের মতো নতুন আইটি পেশাজীবীদের ইন্টারভিউতে এগিয়ে রাখবে। যেখানেই থাকুন না কেন, যেই পজিশনের জন্য আবেদন করুন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, কিউএ, ক্লাউড, সাইবার সিকিউরিটি কিংবা আইটি সাপোর্ট, সঠিক প্রস্তুতি, সঠিক স্ট্র্যাটেজি আর মানসিক দৃঢ়তা আপনাকে জয়ী করতেই পারে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনায়, আইটি চাকরির বাজারে অভিজ্ঞতার ভিড়ে নতুনদের টিকে থাকার লড়াই, ইন্টারভিউতে সফল হওয়ার উপায়। জনাব মোহাম্মদ সাইদুর রহমান, আমি আজকের বিষয়ের সংক্ষিপ্ত কিছু কথা বলেছি, আপনার কাছেও জানতে চাইব যে বর্তমানে এই যে আইটির চাকরির বাজারের প্রতিযোগিতা কেন এত বাড়ছে, আপনার দৃষ্টিতে মূল কারণগুলো কি? থ্যাংক ইউ ভাই, আপনি সময় উপযোগী একটা জিনিস নিয়ে কথা বলতেছেন। লুক লাইক আপনি গার্জিয়ান আমাদের, এমন একটা জিনিস, কারণ আপনি ইউ ফিল ইট বিকজ আপনার যে বয়স নিয়ে কথা বলতেছেন, যে বেঁচে আছেন, আপনি সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করেন, কারণ এখন আমাদের এই বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আমাদের বাংলাদেশের নিয়ে চিন্তা করে দিকে টিবিএন সবসময় এই জিনিসগুলি নিয়ে আসে। এটা কঠিন, মানে কঠিন বাস্তবতা, বাট আমাদেরকে মাইনে নিতে হবে। এবং আমরা বাস্তবতার মাঝে কিন্তু সমস্যার মাঝে সমাধানটা আসে, আর যত সমস্যা আসবে দেখবেন সমাধানটা ইজি হয়ে যায়। সো প্রেজেন্ট যেটা আমরা একটা হইলো, আমরা যারা স্মার্টটাকে আছি এরা কিন্তু আমরা আইটি জব করি। সো জব করলে রিয়েল টাইম জবে আমরা সব ফেস করি। যেমন লাস্ট কয়েক মাসের ভিতরে আমি 2-3টা জব চেঞ্জ করছি, কয়টা যেটা ভালো লাগছে সেটা আমি স্টে করছি। তারপর আমি মার্কেট অ্যানালাইসিস করছি, মানে প্রবলেমটা কোন জায়গাতে। এখন যদি আপনি সুন্দরভাবে দেখেন, মার্কেটে দেখেন গত 3 বছর ধরে মার্কেটে মানে গভর্নমেন্ট ফান্ড কাট হচ্ছে, বিগ বিগ কোম্পানি কাট হচ্ছে, হওয়ার যে একটা সমস্যা হচ্ছে মার্কেটে দেখেন, স্পেশালি গভর্নমেন্ট কাট করার পরে মার্কেটে অনেক এক্সপার্ট পিপল এসে পড়ছে। এখন আপনি যে গ্রাজুয়েশন করতেছে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা, আমাদের বেসমেটরা, এরা গ্রাজুয়েশন করা মনে করেন যাওয়ার পর মার্কেটে যাচ্ছে নতুন হিসাবে, কিন্তু মার্কেটে কিন্তু যারা গভর্নমেন্টের জব করতো 10 বছর 12 বছর, এরা কিন্তু মার্কেটে অ্যাটলিস্ট 100,000 লোক এসে পড়ছে মার্কেটে। এই জন্য একটা জিনিস হলো, এই দিক দিয়ে মানে আমার সাথে ফাইট দিচ্ছে এখন 10-15 বছর অভিজ্ঞতা যারা আছে তারা, এদিকে মার্কেটটা একটু আরেকটু হাই করে ফেলছে আমার সাথে। আগে যখন আপনি ইন্টারভিউতে 2-3টা প্রশ্ন করতো, তেমন কঠিন প্রশ্ন ছিল না, এখন প্রতিটা প্রশ্ন রিয়েল টাইম প্রজেক্ট হয়ে যাচ্ছে। যারা রিয়েল টাইম কাজ না করছে হাই লেভেলে, এদের প্রশ্ন আনসার দেওয়া কঠিন হচ্ছে। সো এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, আমাদের টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। আমরা আইটিতে বলি আগে আমরা ইউজ করতাম 1.0, এখন 2.0 আসছে, এখন 3.0 এসে পড়ছে। 1.0টাকে আমরা বলি আইটিতে, এটা হলো আপনার ডাইরেক্টলি
ম্যানুয়াল স্টাফ, এভরিথিং ম্যানুয়ালি করে। আমরা আপনারা এক্সেল ইউজ করেন, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, আপনার কেউ ফোন ধরবে, ইমেল ধরবে, ইমেলে আপডেট করবেন, সব ম্যানুয়ালি করেন। মনে করেন আপনি একটা ইন্স্যুরেন্স করতে গেছেন, আপনি ডিএমবি লাইসেন্সটা দিবেন, সে আপনাকে ডিএমবি লাইসেন্সটা চেক করতেছে, আপনার কয়টা পয়েন্ট আছে, কয়টা অ্যাক্সিডেন্ট আছে, এগুলি কম্পিউটারে ইনপুট দিব, তারপর কম্পিউটার আন্ডাররাইটারে যাবে, টেক্স টাইম, এবং দিয়ে আস্তে আস্তে আপনাকে সবটা প্রাইসটা দিবে, প্রিমিয়ামটা দিবে। কিন্তু এটা আমরা 1.0 ইউজ করতাম, নাও আসছে 2.0, 3.0 এখন অনগোয়িং। 3.0 হলো কমপ্লিট অটোমেশন। আমি আপনার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্সটার নাম্বারটা নিব, আর কিছু লাগবে না, শুধু আপনার ডিএমবি লাইসেন্স নাম্বারটা দিবেন, আমি সিস্টেমে ঢুকাবো, উইদিন সেকেন্ডে আপনার ডিএমবি তে কয়টা অ্যাক্সিডেন্ট, কয়টা পয়েন্ট, কত বছর ড্রাইভিং লাইসেন্স, কাকে মারছেন, কয়টা কি করছেন, সব আইসা পড়বে উইদিন সেকেন্ডের ভিতরে। ইট ইজ 2। নাও এখন আসতেছে 3। আমরা যেমন আগে বড় বড় কোম্পানি কাজ করছি, ওয়ালস ফার্গো, তারা ইউজ করছে 3.0, তার মানে তারা অনেক অ্যাডভান্স। এখন আমরা যারা মার্কেটে আছি, যারা অন্যান্য নর্মাল স্কুল ইনস্টিটিউট থেকে পাস করে গুগল ইউটিউবতে চেষ্টা করতেছি, বা এখন আমার বেচে দেখবেন, লাস্ট বেচে আমি দেখছি যারা আইটি জব করতেছে 8 বছর 10 বছর, এরাই সাথে জয়েন করতেছে, বলছে লিটন ভাই একটা দিয়ে আর কাজ হচ্ছে না, আমরা পারতেছেন না কেন? কারণ এখন এআই এসে পড়ছে। এখন এআই আসাতে আপনার টুলস, যে টুলস গুলি বিল্ট অন এআই থাকবে, এরাই আপনাকে সব। এখন আপনি যদি একটা বিজনেস করেন, এখন টুলস আপনাকে বলে দিবে, আপনার যে লাইসেন্সটা দিচ্ছেন, আপনি যে ইন্স্যুরেন্সটা বিক্রি করছেন রানাবের কাছে, এই লোক কিন্তু ড্রাইভিং লাইসেন্স ভালো না, সো ওনার কাছে সেল করেন না। আগে কিন্তু এটা মানুষ ডিসিশন নিত, এখন এআই বলে দিচ্ছে। যেমন এখন আপনার নিউ ইয়র্কের এনওয়াই ইউনিভার্সিটি আপনার ব্লাড রিপোর্টটা নিয়ে সে দেওয়ার পরে বলে দিচ্ছে যে এই লোকের জীবনও ক্যান্সার হবে না, এই লোক হার্ট স্ট্রোক হবে না, এই কারণে হবে না। আমরা মুসলমান, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কদিন পরে এটাও বলে দিবে এআই আপনি কত বছর বাঁচবেন। এটা কিভাবে হচ্ছে? সে এআই মানে আপনার ডাটা অ্যানালাইসিস করতেছে। এখন আমরা যারা মার্কেটে এখন বলতেছি আইটিতে আছি, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা 10.1 তে কাজ হবে না, পারবেন না, এটা সম্ভব না। আমি না, আপনার সম্ভব না হয় না। এই জন্য মনে করেন আগে একটা কোম্পানিতে 5টা লোক রাখতো কিভাবে? একজন লাগতো বিএ, একজন কিউএ, একজন ডিজাইনার, একজন ডেভেলপার, একজন ইটিএল ডেভেলপার, ডিবেল ডেভেলপার, একজন টেস্টার, 6-7 জন থাকতো টিমে। এখন এআই একটা পড়াতে, এখন দেখতেছে যদি আমি একটা সেলফোর্স অ্যাডমিন বা সেলফোর্স কোনো একটা এআই বেস কোনো টুলস যারা আছে ওদেরকে নেই, তাহলে যে কাজটা 5 জনও করতো, এখন 5টা একজন করতেছে, একজনও করতে পারতেছে। এই জন্য আমি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে যারা বলবো, যারা টিভিএন দেখতেছেন, কারণ আমরা যখন আমেরিকাতে আসছি টিভিএন ছিল না, বা টিভিএন এত সার্ভিস দিয়ে নেই, টিভিএন এত সমস্যা রুট লেভেলে যায়নি, কিন্তু এখন টিভিএন রুট লেভেলে গেছে, বিকজ তাদের বাচ্চা কাচ্চার মার্কেটে আছে, তারা বুঝতেছে যে পুলক ভাই যারা আছেন টপ লেভেলে, এরা কিন্তু বুঝতেছে, রানা ভাই বুঝতেছে, এই জন্য ওরা চাচ্ছে আমাদের কমিউনিটিকে ডেভেলপ করার জন্য। এখন আমরা যারা আইটিতে আছি দেখছি জিনিসটা ইজি, আমরা ওভারকাম করতে পারি। এই জন্য আমি মার্কেটে যারা আছেন স্পেশালি আইটিতে, আমি ওদেরকে বলবো এমন কিছু টুল চুজ করেন যারা নাকি যেগুলির ভিতরে এআই বেজ আছে। যেমন আপনার সেলফোর্স বেজ অন এআই, এনসিনো বেজ অন এআই, ফাইসার বেজ অন এআই, লোন আইকিউ বেজ অন এআই। বিকজ এআই বেজ ছাড়া যে টুলসগুলি আপনি নেবেন, এটা আপনার ম্যানুয়াল টাস্কের মতো, আপনি কদিন পরে লস্ট হয়ে যাবে। যে আপনি এখন আর সিঙ্গেল টাস্কিং হবে না, আপনাকে মাল্টি টাস্কিং হতে হবে। আমি বলবো যারা জব করতেছেন তাদেরকেও বলবো প্লিজ ডেভেলপ ইউরসেলফ। আর যারা মার্কেটে আছেন এখন, যদি একটা সিঙ্গেল টুলস না কাজ করেন হুইচ ইজ নট কানেক্টেড উইথ দ্য এআই, আপনাদের জব পাওয়া কঠিন হবে, খুব কঠিন হয়ে যাবে। আর ফিনান্সিয়াল দিকটা আমি কি বলবো রানা ভাই, ফিনান্সিয়াল দিকটা হলো আপনি নর্মাল চিন্তা করেন, আমি আপনার ডকুমেন্টের কথা বলতেছি, এখন আপনি মনে করেন নিউজ পারিয়া করতেছেন, আপনি 7 জন থেকে নিউজ নিয়ে আসতেছেন, টাইপিং করতেছেন, ড্রাফট করতেছেন, তারপর আপনি রিপোর্টটা লিখতেছেন, 6 টাইম। এখন আপনি শুধু এআই কে বলেন যে আজকে ম্যানহাটনে যে ঘটনাগুলি ঘটছে একটা সামারি করে আপনি বলে দেন, তুই 5 লাইন বলবে বা 10 লাইন বলবে, লাইনে বলে দিবেন ম্যানহাটন যেটা হয়েছে এটা 5 লাইনের রিপোর্ট দিয়ে দেয়, সে 5 লাইন দিয়ে দিচ্ছে উইদিন সেকেন্ডে। এবং আপনি বলেন 5 লাইন দিচ্ছে, যেটা তো আমেরিকা বাংলা ইংলিশ বুঝে, আমার বাংলাদেশ যত যেটা বাংলা কম সেটা বাংলা দেবো, আপনি কোন তুই এটা সিলেটি বানান, এটা সিলেটি বানাই দিন। মানে দেখেন দুনিয়াটা কোথায় চলে গেছেন, আমি মালিক হিসেবে আপনি মালিক হিসেবে, আপনি তো চাবেন টাকা বাঁচানোর জন্য। সো এগুলি কিন্তু আমাদেরই শিখতে হবে যদি আমাদের জব বাঁচাতে হবে। এখন ওভারঅল সব দিকে না বাস্তবতাটা মেনে নিতে হবে আমাকে, মাইনে নিয়ে আল্লাহ যেহেতু আমাদেরকে সুস্থ রাখছে, আমার ব্রেইন দিছে, আমার সিক্স সেন্স দিছে, সবাই দিছে, আমার ইনফরমেশন দিছে, আমাকে লাইন গেট সব বলে দিচ্ছেন আপনারা। সো এই ক্ষেত্রে আমি বলবো সমন্বয় না করে আমরা যদি এইগুলির দিকে মনোযোগ দিই, যে আমাকে 2.0 তে আপডেট করতে হবে,
আমাকে টুলস সম্পর্কে জানতে হবে, এআই বেস যেতে হবে, ইন্টারভিউ টেকনিকে জানতে হবে, প্রতিটা ইন্টারভিউ মেকানিজম আছে, কারণ আমরা রোবট না যে আপনি প্রশ্ন করার উত্তর দিয়ে দিবেন। আমাদের ইন্টারভিউ প্রেজেন্টেশন একটা মেকানিজম তৈরি করতে হয়, মানে আপনার প্রতিটা কোম্পানির এখন রিকোয়ারমেন্ট ডিফারেন্স হয়ে গেছে। আগে মনে করতেন যে যে টিভিএন আমাকে হায়ার করবো, টিভিএন হায়ার করবে যে একটা রিপোর্টার হাই করে ফেলছে। এখন টিভিএন দেখবেন নো, সে কি ইন্টারন্যাশনাল রিপোর্ট বুঝে কিনা, সে কি রেসিস্ট কিনা, সে কি সাদা কালো কোনো পার্থক্য বুঝে, তার কি ইয়ে আছে কিনা, আপনি অনেক কিছু দেখতেছেন। কিন্তু এখন আগে কিন্তু এগুলো দেখুন, যে আপনি একটা হায়ার করছেন, তোমার আমি ট্রেন করে সমস্যা নেই। এখন যেহেতু মার্কেটের লোক বেশি হয়ে গেছে, আপনার কাছে অপশন আছে। এখন আপনি দেখছেন আপনার 20টা টুলস আপনি জানা দরকার। আপনি বলছেন লিটন ভাই আজকে আমি টিভিএন হায়ার করবো, জানে সে অ্যাকাউন্টিং পারবে, তার চেহারা একটু সুন্দর হইতে হবে, তার একটু স্মার্ট হইতে হবে, সে আমার পোস্টিংও দেখবে, সে আমার টিভিতে নিউজ পড়তে পারবে। দেখছেন একটা লোক আপনি পাচ্ছেন সবকিছু পারে, তাহলে কেন আপনি একটা লোকের হায়ার করবেন সে শুধু নিউজ পড়তে পারে? তো এখন বাজার মার্কেটটা এরকম স্টেল হয়ে গেছে। সো এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আমাদের বাঙালির ভাইদেরকে টিভিএনের মাধ্যমে প্লিজ ডেভেলপ করেন। আপনাদেরকে যদি টুলস এবং টেকনোলজি জানতে হয়, কামস টু স্মার্ট টেক, আমাদের কাছে যোগাযোগ করেন, উইল হেল্প, উই হ্যাভ টু হেল্প। মার্কেট কঠিন হয়ে গেছে বলবো না, মার্কেটের টেকনোলজি স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। সেই জন্যই প্রতিযোগিতাও বাড়ছে। আপনাদের হাতে সময় কম, অল্প একটু সময় আছে, যদিও অনেক বিষয় আপনার কাছে জানার ছিল। একটি প্রশ্ন করতে চাই যে এই যে আমরা জব সিকারদের কথা বলছি, তারা কিভাবে বুঝবে যে তার স্কিল সেট যে বর্তমানে বাজারের চাহিদার সাথে মিলছে কি না? 2 মিনিটে বলবেন। 2 মিনিটে এটা হলো, আপনি যদি লিঙ্কডইনে যান, আমাদের যে জব পোর্টালগুলি আছে, প্রতিটা জবে কিন্তু বলে তোমার জেডি কি, জব ডিসক্রিপশনটা কি। হ্যাঁ, আপনাকে আগে মনে করেন আমরাই টেল মি অ্যাবাউট একটা সেলস, মানে প্রতি ইন্টারভিউতে কিন্তু আসে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এখন আমরা একটা শিখছি 20 বছর আগে, এটা বলে দিচ্ছি, আপনার জব জীবনে হবে না। এই যুগটা এখন আর নাই। এখন আপনি প্রতিটা কোম্পানির জেনে নিতে হবে সে কি চাচ্ছে, ওর মতো করে আপনাকে প্রিপেয়ার করতে হবে। যখন ওর মতো করে আপনি কথা বলতে পারেন, আপনি হ্যাঁ, সে তো লোকই খুঁজছে আপনার মতো যে নাকি তার টুলস গুলি জানে। সো ওর যে জেডি আছে, ওর জেডি অনুযায়ী আপনাকে ডেভেলপ করতে হবে। এখন কথা হলো, আমি তো সব পারবো না, আপনাকে এআই এর মাধ্যমে পারতে হবে। এখন দেখেন কোম্পানিগুলো আপনি জয়েন করলে আর আপনাকে এআই ফ্রি দিবে, আমার কোম্পানি আমাকে ফ্রি দিয়ে রাখছে। সো এই ক্ষেত্রে আপনাকে কথা বলতে হবে, আপনাকে বুঝাইতে হবে যে আই ক্যান ইউজ দ্য এআই, ইফ ইউ ব্রিং দ্য এনিথিং আই ক্যান ওভারকাম। এই কনফিডেন্সটা আমাদেরকে কথা দিয়ে বুঝাইতে হবে। এখন কথা হলো, আমাদের বাঙালিকে জিজ্ঞাসা করেন ভাই আপনার নাম কি, আমার নাম এমডি সাইদুর রহমান, তাহলে তো আপনি এনি লস্ট। এগুলি তো আপনি নিজের এত কঠিন কাজ না, এগুলি কোনো কোডিংও নাই। আর আমরা যেটা শিখেছি এখন সেলফোর্স ডেভেলপার, সেলফোর্স অ্যাডমিন, সেলফোর্স কিউএ, সেলফোর্স টেস্টার, এভরিথিং কিন্তু এআই বেস। এবং আপনি এইগুলিতে কোনো কিছু টুলস লাগবে না, কোনো কিছু এডিশনাল, কোনো কোডিং নাই। মানে এখন কেউ কোড চাচ্ছে না, কারণ কোড তো এআই করে দিচ্ছে আপনাকে। সো এই ক্ষেত্রে আমি বর্তমান প্রেজেন্ট যে যারা মার্কেটে আছেন আমি বলবো যে এখানে ওভারকাম করার মেইন রাস্তা হলো আপনি ইন্টারভিউ কিছু মেকানিজম শিখেন, আর একটা হলো ওদের যে ডেটা পড়েন কোম্পানি কি চাচ্ছে, কোন টুলস গুলি চাচ্ছে, এই টুলস গুলি কোথায় কি ইউজ করতেছেন, আপনার প্রজেক্ট অনুযায়ী আপনার একটা রিজুমে আছে, রিজুমে অনুযায়ী রিজুমের সাথে অ্যাটাচ করেন যে আমি এই টুলসটা এই জায়গায় ইউজ করছি, এটাই আমি ইউজ করছি, দেন ইউ উইল গেট দ্য জব। আদারওয়াইজ জব রিয়েলি টাফ রাইট নাও। অনেক ধন্যবাদ। আসলে এই প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকে থাকতে হলো, আর নিজের স্কিলটাকে বাড়াতে হবে সময়ের চাহিদা অনুসারে, প্রযুক্তির চাহিদা অনুসারে, তবেই নিজেকে টিকে রাখতে পারবো, অন্যথায় আমাদেরকে হারিয়ে যেতে হবে। এটাই মূল কথা। আরও অনেক প্রশ্ন ছিল, যেগুলো রেজুমের কথা বললেন, তারপরে গিটহাবের অনেক প্রশ্ন ছিল, তারপর গেম চেঞ্জার নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হাতের সময় কম, সময়ের দৈতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ সাইদুর রহমান লিটন, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সেই সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছুটা হলেও কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। নো প্রবলেম, থ্যাংক ইউ। আপনারা এনি টাইম আমাদের স্মার্ট থেকে যোগাযোগ করেন, বা যদি ডাইরেক্ট আমাকে ফোন করতে হয়, আমি বলবো অফিস টাইমে আমরা বিজি থাকি, তো অফিস টাইমের পরে ডাইরেক্ট কল করতে পারেন, এনি প্রবলেম। হ্যাঁ, আমার নাম্বার হলো 3473227340। আর প্রেফার করবো অনলাইনে যান, আমাদের স্মার্ট থেকে অফিসে অ্যাডমিন আছে, ও সবসময় যোগাযোগ রাখে। প্লাস আমরা বাঙালি, আমরা হেল্প করে যাচ্ছি। টিভেন যেমন ডেডিকেটেড ফর দ্য পাবলিক, উই আর ডেডিকেটেড ফর দ্য পাবলিক। একটা লোক যদি তার জীবন বদলায় ফেলতে পারে, ওদের ভিতরে যে দোয়াটা আসবে, আমিও ডেভেলপ, আল্লাহ আমাকে সাহায্য করবে, টিভেনকে সাহায্য করবে, সবাইকে সাহায্য করবে। আমরা সবাই চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।
অনেক ধন্যবাদ জনাব সাইদুর রহমান আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, দুটো বিষয় নিয়ে কথা বলেছি। নিউ ইয়র্কের বাফেলোর নায়াগ্রাতে সস্তায় বাড়ি কিনে কিভাবে আমরা আমেরিকায় একজন গর্বিত বাড়ির মালিক হতে পারি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তেমনি আমাদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আরেকটি বিষয়, প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে গেছি, বিশেষ করে আইটি চাকরির বাজারে অভিজ্ঞতার ভিড়ে আমরা নতুনরা কিভাবে সেখানে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো, ইন্টারভিউতে সফল হতে পারবো, সে বিষয়গুলো নিয়ে কিছুটা হলো আপনারা আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।